আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় সুধী, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজকে একটি বিশেষ খবর দেওয়ার জন্য আপনাদের সামনে হাজির হলাম। সেটি হচ্ছে বাংলাদেশের জুলাই সন্ত্রাসী এবং বাংলাদেশে যে মব সন্ত্রাস শুরু হয়েছে সেই মবের গডফাদার হাসনাত আবদুল্লাহকে ব্রিটিশ পুলিশ খুঁজে বেড়াচ্ছে। ফৌজদারি অপরাধের অভিযোগে তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ আনার পর পুলিশ এখন তাকে খুঁজে বেড়াচ্ছে। যেই কোনো সময় পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারে অথবা তাকে পুলিশ স্টেশনে গিয়ে পুলিশের কাছে তার সাক্ষাৎকার বা তার জবানবন্দি দিয়ে আসতে হবে। আপনাদের কাছে অবাক মনে হচ্ছে? না, এটি মোটেও অবাক করার কোনো খবর নয়। কারণ গতকাল 19শে জুন শুক্রবার লন্ডন থেকে একটু দূরে একটি শহর রয়েছে। সেই শহরটির নাম হচ্ছে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের কারণে এই শহরের নামটি শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর মানুষে এই শহরের নামটি জানে। সেই শহরে হাসনাত আবদুল্লাহ তার কিছু সাঙ্গপাঙ্গ নিয়ে ওই শহরে একটি গাড়ি নিয়ে টহল দিচ্ছিলেন। এমতো অবস্থায় এক বাঙালি তার একটি ছবি তুলেছিল। তার সাথে আর কেউ ছিল না, তিনি একা ব্যক্তি ছিলেন। তিনি কোনো রাজনৈতিক সমাবেশেও যাননি অথবা তার সাথে কোনো রাজনৈতিক গোষ্ঠী বা জনসংখ্যা বা কোনো কেউই ছিল না, তিনি একা ছিলেন। তো তাকে একা পেয়ে তারা এসে বলল, আমার ছবি তুললি কেন? তিনি বললেন, ভালো লেগেছে, ছবি তুলেছি, অসুবিধা কি? রাজনীতি যারা করে তাদের ছবি তো তোলাই যায়। এখন খেয়াল করে দেখেন, তারপর ওই ব্যক্তিকে একা পেয়ে তাকে মারধর করেছে হাসনাত আবদুল্লাহ এবং তার সাঙ্গপাঙ্গরা। কে কি পরিমাণ মেরেছে সেটা তো আর আমি দেখিনি, আপনারাও দেখেননি। কিন্তু পরবর্তীতে এই যে সারাউন্ডিং যে মানুষ আছে তারা বিপদ মনে করে পুলিশের কাছে ফোন করেছে 999। এই দেশে এটা হচ্ছে বিপদকালীন সময়ের ফোন নাম্বার। এই নাম্বারে ফোন করার পরে পুলিশ উপস্থিত হয়। একাধিক পুলিশ, কয়েকটি গাড়ি নিয়ে পুলিশ এসে সেই ব্যক্তিকে রেস্কিউ করে হসপিটালে নিয়ে যায়। তাকে ইনজিউর্ড করা হয়েছে। খেয়াল করে দেখেন, একটি ছেলে ছবি তুলেছে, তার জন্য তাকে ইনজিউর্ড করা হয়েছে। ইনজুরি হওয়ার ফলে পুলিশ দ্রুত তৎপরতা চালিয়ে সেই সন্ত্রাসীদের একজনকে গ্রেপ্তার করার পর তার জবানবন্দির ভিত্তিতে সেখানে হাসনাতেরও নাম আসে, যে এই হাসনাত তাদেরকে প্রণোদনা দিয়েছে, তাদেরকে উৎসাহিত করেছে একে মারার জন্য। ফলে হাসনাতের নামে এখন ক্রিমিনাল ইনভেস্টিগেশন চলছে। পুলিশ হাসনাতকে যেই কোনো সময় হয় অ্যারেস্ট করবে, না হয় থানায় গিয়ে হাসনাতকে তার জবানবন্দি দিয়ে আসতে হবে। এখন বিষয়টি খেয়াল করে দেখেন, বাংলাদেশের সমস্ত সভ্যতা ধ্বংস করে, রুল অফ লকে ধ্বংস করে, সুপ্রিম কোর্টের বিচারপতিকে পর্যন্ত সন্ত্রাস করে নামিয়েছে। শত শত মানুষের ঘর বাড়ি সন্ত্রাস করে মব করে জ্বালিয়েছে। 267 জন লোককে রাস্তার উপরে মব করে পিটিয়ে মেরেছে, যেটা রেকর্ডেড ডক্টর ইউনূসের যুগে। এই মব সন্ত্রাসী লন্ডনে এসছে। আপনারা অনেকেই জানেন যে লন্ডনে সে ক্যামব্রিজ ইউনিভার্সিটি তাকে দাওয়াত দিয়েছে, সেখানে গিয়ে কি করবে? তিনি বক্তৃতা দিবে। কথাটি ডাহা মিথ্যা। তাকে লন্ডনের কোনো ইউনিভার্সিটি দাওয়াত দেয়নি। তিনি যেটা করেছেন, যে এই দেশে আমাকে আপনারা দেখে থাকেন যে প্রায় সময় এই ব্রিটেনের যে পার্লামেন্টের দুটি কক্ষ রয়েছে, উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ। উচ্চ কক্ষের নাম হচ্ছে হাউস অফ লর্ডস, আর নিম্ন কক্ষের নাম হচ্ছে হাউস অফ কমন্স। হাউস অফ লর্ডস এবং হাউস অফ কমন্সে অসংখ্য কনফারেন্স সেন্টার রয়েছে। ছোট ছোট রুম আছে, আবার বড় বড় কনফারেন্স হলও আছে। তা আপনারা কোনো ব্যক্তি এবং গোষ্ঠী, কোনো প্রতিষ্ঠান চাইলে সেটি ভাড়া করে আপনারা সেখানে সভা করতে পারবেন, সেখানে আলোচনা করতে পারবেন, ব্রিটিশের পার্লামেন্টের কোনো মেম্বারকে দাওয়াত দিতে পারবেন, অথবা সভ্য দুনিয়ার যে কোনো মানুষকে দাওয়াত দিয়ে নিয়ে সেখানে বক্তৃতা দেওয়াতে পারবেন। ঠিক তেমনি এই অক্সফোর্ড ইউনিভার্সিটি, ক্যামব্রিজ ইউনিভার্সিটি, হার্ভার্ডের কথা বলতে পারি না, সেটা আমেরিকাতে, সেখানে কিভাবে কাজ করে আমার আইডিয়া নেই। কিন্তু ক্যামব্রিজ এবং অক্সফোর্ড এটা তো ব্রিটেনের। এই দেশে আমি 2 যুগ থেকে বসবাস করি। সেখানে যে ইউনিয়ন আছে, সেই ইউনিয়নের একটি হল রয়েছে। এই হলটিতে
কোনো ব্যক্তি এবং গোষ্ঠী চাইলে ভাড়া করে একটি হল নিয়ে সেখানে আলোচনা করতে পারেন, সেখানে রাজনৈতিক আলোচনা করতে পারেন, সামাজিক, অর্থনৈতিক, কন্টেম্পোরারি যে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে পারেন। হাসনাতরা ওই ছাত্র শিবিরের মাধ্যমে, এই জামাতি যে সাগুরা আছে তাদের মাধ্যমে সেই রকম একটি হল বুকিং করেছে, ভাড়া নিয়েছে। সেই হলটি ভাড়া নিয়ে সেখানে তারা নিজেরা বক্তৃতা দিতে এসছে। আসলে তাদেরকে কোনো অক্সফোর্ড ক্যামব্রিজ কেউ দাওয়াত দিয়ে এখানে আনেনি, আনার কোনো কারণ নেই। এইসব মব সন্ত্রাসীদেরকে গুলি করলে দুইটা ইংরেজি শব্দ আসে না। এখন অক্সফোর্ড ক্যামব্রিজের লোকেরা তার কাছ থেকে বাংলায় বক্তৃতা শুনবেন, সেটা আপনারা ভালোই বুঝতে পারছেন। এখন কথা হচ্ছে হাসনাতের এখন কি হবে? হাসনাতের যেটা হবে, এই দেশ বাংলাদেশের মতো মব সন্ত্রাস করে জিতার কোনো সম্ভাবনা নেই। বাংলাদেশে যেভাবে মবের মাধ্যমে সমাজ রাষ্ট্রকে অবজ্ঞা করে হাসনাতরা অনেক কিছু করতে পেরেছে, এই দেশে পারবে না। এই দেশে হাসনাত যখন আসে, ছাত্রলীগ যুবলীগের ছেলেবেলেরা সেখানে গিয়ে তাকে জুতা দেখিয়েছে, কালো পতাকা দেখিয়েছে, ডিং নিক্ষেপ করেছে, কিন্তু তাকে গায়ে কেউ আঘাত করেনি। কেন করেনি? কারণ আওয়ামী লীগ বা যুবলীগ বা ছাত্রলীগ যারা করে তারা রাজনৈতিকভাবে সেটার প্রতিবাদ করেছে, যেটা এই দেশের আইনে বৈধ। কিন্তু কেউই তাকে জোতা পেটাও করেনি, ঝাড়ু পেটাও করেনি, মাইদুরও করেনি, কারণ এটা আইনের বিরোধী। কিন্তু হাসনাতরা যেটা করেছে, তার সাঙ্গপাঙ্গরা যেটা করেছে, ব্যক্তির গায়ে হাত তুলে ব্যক্তিকে পিটিয়েছে এবং একা একজন মানুষকে, যার কারণে এটি ক্রিমিনাল আইনে অপরাধ হিসেবে গণ্য এবং এই জন্য তার বিরুদ্ধে প্রসিকিউশন হবে। যদি প্রসিকিউশনে তিনি দোষী সাব্যস্ত হন, এই জুলাই সন্ত্রাসী, এই মব সন্ত্রাসী, এই কালাফাটা নামে খ্যাত ব্যক্তি যদি আপনার দোষী সাব্যস্ত হন, তাহলে চিরজীবনের জন্য কখনো আর তিনি ব্রিটেনে প্রবেশ করতে পারবেন না। ব্রিটেন এখন এমন শক্ত আইন করেছে, যদি কোনো ব্যক্তি ক্রিমিনাল কনভিকশন হয়, ছোট হোক আর বড় হোক, একটা 10 টাকার জিনিস চুরি করেছেন, একটা কনভিকশন হয়েছে, তাহলে আপনি এদেশে সেটেল হলেও আর কখনো আপনি ব্রিটিশ হতে পারবেন না। এমনকি ব্রিটিশ সিটিজেন শামীমা বেগমের কথা জানেন? ওই জিহাদি বাইড হয়ে চলে গিয়েছিল এই কি বলে যে আইএস জঙ্গিদের কাছে, সেখানে গিয়ে বিয়ে করে তিনটা বাচ্চা হয়েছে, তার জন্ম এদেশে, কিন্তু তাকে আর এই দেশে ফিরতে দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি? কারণ এই সন্ত্রাসবাদকে, এই জঙ্গিবাদকে এবং এই অন্যায়কে ব্রিটেন আর সাপোর্ট করে না। সুতরাং এই হাসনাত যদি দোষী সাব্যস্ত হয়, তাহলে চিরতরের জন্য ব্রিটেনের পথ, ব্রিটেনের বিমান এবং এই ব্রিটেনের মাটি তার জন্য নিষিদ্ধ হয়ে যাবে। শুধু কি ব্রিটেন, পৃথিবীর অন্যান্য দেশও তাকে ভিসা দিতে সহজে দেবে না। অনেক চিন্তা করবে। কেন চিন্তা করবে? যেই ব্যক্তি বাংলাদেশের সন্ত্রাসকে, বাংলাদেশের মবকে ব্রিটেনের মতো সভ্য সুশৃঙ্খল একটা রাষ্ট্রে নিয়ে গেছে, সেই রাষ্ট্রের বিচার ব্যবস্থায় যদি তার দোষী সাব্যস্ত হয়, তাহলে আপনারা ধরে নেন আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডার মতো দেশসমূহ তাকে আর ভিসা দেবে না। তাহলে এই জুলাই সন্ত্রাসীরা শুধু দেশে নয়, বিদেশে এসেও সন্ত্রাসী কার্যক্রমে অংশগ্রহণ করছে অথবা সন্ত্রাসকে প্রবোধ দিচ্ছে। আপনারা একটু খেয়াল করেন কথা, যে তাকে সেদিন কালো পতাকা দেখানোর জন্য, ডিম থেরাপি দেওয়ার জন্য অনেক, ওই যে বললাম যুবলীগ, ছাত্রলীগ বা অন্যান্য ছেলেপেলেরা গিয়েছিল, সেখানে যাওয়ার পর সে তাদেরকে মিডল ফিঙ্গার দেখাইছে। মিডল ফিঙ্গার কে দেখায় জানেন? রাস্তার লোকেরা। এই দেশে যারা মনে করেন ড্রাগ এডিক্টেড, পতিতাবৃত্তিতে মানে জড়িয়ে গেছে অথবা কোনো ধরনের এন্টি সোশ্যাল বিহেভিয়ারে জড়িয়ে গেছে, তাদের কথায় কথায় মাঝখানের আঙুল দেখাবে, কথায় কথায় অ্যাপ ওয়ার্ড বলবে। ঠিক হাসনা তো জনগণের প্রতি সেইরূপ বিহেভিয়ার করেছে। তার মানে সেই যে কোন লেভেলের লোক, তার সন্ত্রাসবাদিতা, তার জঙ্গিবাদিতা, তার রাষ্ট্রধ্বংস এবং রাষ্ট্রের সভ্য মানুষের প্রতি যে তার মানে ঘৃণা, সেটাই কিন্তু সে দেখিয়েছে। তাই এই হাসনাতের বিরুদ্ধে সারা বিশ্বে যেখানেই সে যাবে, সেখানেই কিন্তু মানুষ প্রতিবাদ করবে, তাকে জুতা দেখাবে, কালো পতাকা দেখাবে এবং ডিম থেরাপি দিবে। এ থেকে নিষ্কৃতি হাসনাত বেঁচে থাকা অবস্থায় আর কখনো পাবে না। আর যদি এই সমাজ, এই রাষ্ট্র আবার কোনোদিন সভ্য হয়, তাহলে এই সভ্য রাষ্ট্রের আইনে
রাষ্ট্রদ্রোহের অপরাধে তাদের মৃত্যুদণ্ড নিশ্চিত হবে। তবে সেটা আরো পরের কথা। এই মুহূর্তের কথা হচ্ছে হাসনাতকে ব্রিটিশ পুলিশ খুঁজছে এবং তাকে পুলিশের কাছে জবানবন্দি দিতে হবে এবং তার বিরুদ্ধে প্রসিকিউশন প্রায় অনেকটাই নিশ্চিত, যেহেতু তিনি এই সন্ত্রাস এবং অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন বলে তার সাথে যারা ছিল তাদের একজন পুলিশকে নিশ্চিত করেছে। এবং এটা যদি হয়, এই ব্রিটেনের পথ এবং সভ্য দুনিয়াতে তাদের দুয়ার আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। ভালো থাক। ঢাকাতে তৎপরতা চালাচ্ছে কারা? ইসরায়েলি সন্ত্রাসী, মানে আপনার ইসরায়েলের দ্বারা ঘোষিত সন্ত্রাসী সংগঠন। সারা পৃথিবীতেই যাকে সন্ত্রাসী, বেশিরভাগ রাষ্ট্রে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা হয়েছে সারা পৃথিবীতে, সেই হামাস সম্পর্কে মন্তব্য করেছেন ভারতে অবস্থিত ইসরায়েলি রাষ্ট্রদূত, যিনি ইসরায়েলের দক্ষিণ এশিয়া বিষয়ক স্বার্থ দেখেন। ইসরায়েল সম্পর্কে আপনাদের কি বলবো আর? সর্বশেষ আমেরিকার এক নেতার কথা তো আপনি শুনেছেন, আপনারা শুনেছেন যে ইসরায়েল এবং ইহুদির অস্তিত্বের উপর নির্ভর করে আমেরিকার অস্তিত্ব। কি বুঝলেন? যারাই যে প্রতিদিন স্বপ্ন দেখেন ইসরায়েল ধ্বংস করবেন, এই বাংলাদেশের বাঙ্গুরা, ভারতের বাঙ্গুরা, ভারতের ভাঙ্গুরা, পাকিস্তানের পাঙ্গুরা, যারা স্বপ্ন দেখে থাকে যে সকালে বিকালে ইসরায়েল ধ্বংস করে দিবে, সেই ইসরায়েল সম্পর্কে, সেই ইহুদি রাষ্ট্র সম্পর্কে আমেরিকার নেতা, আমেরিকান মন্ত্রী ইসরায়েলে গিয়ে বলেছে যে ইহুদি এবং ইসরায়েলের অস্তিত্বের উপর নির্ভর করে আমেরিকার অস্তিত্ব। যেটা আমরা বহুবার বলেছি। আপনারা বলতেন যে ইসরায়েলকে রক্ষা করে আমেরিকা। আমরা কি বলতাম? না, ইসরায়েলকে আমেরিকা রক্ষা করে না। আমেরিকা ইসরায়েলের রক্ষা কবচ নয়, ইসরায়েলে আমেরিকা রক্ষা কবচ। মিলে গেছে তো? আসে এবার দ্বিতীয় প্রশ্ন। ইসরায়েলের রাষ্ট্রদূত হঠাৎ করে এই কথা কেন বললেন যে বাংলাদেশে হামাসের ঘাঁটি আছে? ইসমাইল হানিয়ার হামাসের ঘাঁটি বাংলাদেশে এবং লাহোরে, বাংলাদেশ এবং পাকিস্তানে। অদ্ভুত ব্যাপার হলো, ইসরায়েল কিন্তু পাকিস্তানের প্রশংসা করেছে। ইসরায়েল প্রশংসা করে তারপর কি বলেছে জানেন? যে পাকিস্তানকে বিশ্বাস করা যায় না, অর্থাৎ শত্রুকে ইসরায়েল কখনো চিনতে ভুল করে না। সে সেটা প্রকাশ্য বলে দিয়েছে। তারপরে মজার বিষয় হলো, এই সময় কেন বা বললেন ইসরায়েলের রাষ্ট্রদূত যে বাংলাদেশে হামাসের ঘাঁটি আছে বা হামাসের তৎপরতা আছে? এটা কিন্তু এর কি না। তার মানে বুঝতে পারছেন তো, বাংলাদেশের বিনিয়োগ খালাস। বাংলাদেশে হামাসের ঘাঁটি আছে, তৎপরতা আছে, ইসরায়েলের কথা মানে বুঝেন? মানে খুব শীঘ্রই বাংলাদেশের উপরে সেটা ভাঙা মায়ের শুরু হয়ে যাবে। আজ হোক বা কাল হোক, আজ না হোক 2 বছর পরে, 2 বছর না হোক 5 বছর পরে, 5 বছর না হোক 10 বছর পরে, 10 বছর না হোক 15 বছর পরে। এবং ইসরায়েলের রাষ্ট্রদূত কি বলেছে জানেন? যে 2023-এর 7ই অক্টোবর থেকে তার অবজার্ভ করতেছে যে পাকিস্তান এবং বাংলাদেশে ইহুদি বিদ্বেষ বেড়ে গেছে, ইসরায়েল বিদ্বেষ বেড়ে গেছে। আসলে সবসময়ই ছিল ইসরায়েল বিদ্বেষ, বাংলাদেশে ইহুদি বিদ্বেষ সবসময় ছিল। কারণ বাংলাদেশে মুসলমান মানে ইহুদি বিদ্বেষী হবে, এটা কনফার্ম, এটা ধর্মীয় নিয়ম। এমনকি বাংলাদেশের বামপন্থীরাও ইহুদি বিদ্বেষী, ইসরায়েল বিদ্বেষী। বামপন্থীদের, সারা দুনিয়ার বামপন্থী, বিশেষ করে ভারত বাংলাদেশের বামপন্থীরা মনে করে যে দুনিয়ার যত সমস্যা হচ্ছে ইসরায়েল আর হচ্ছে ভারত, খোদ ভারত নিজে আর আমেরিকা। আর পৃথিবীতে কোনো দেশ সমস্যা সৃষ্টি করে না। এটা হচ্ছে বামপন্থীদের কল। বুঝতে পারছেন? এই বামপন্থী মহাপণ্ডিত যারা আছে, বিজ্ঞ অভিজ্ঞ মহাপণ্ডিত, সেটা মূর্খ পণ্ডিত হোক, মানে কমরেডদের মধ্যে কিন্তু আসলে পণ্ডিত আছে, তারা পড়ালেখা করে নাই, মানে স্কুল কলেজ যায় নাই আগে, তারা পণ্ডিত। আবার স্কুল কলেজে যাওয়া পণ্ডিত আছে। তাদের দুই পক্ষের কি ধারণা জানেন? ঠিক মুসলমানের মতো। এরা ঠিক জঙ্গিবাদী মুসলমানের মতো চিন্তা করে যে পৃথিবীর যত সমস্যা প্রথমে করে আমেরিকা। এটা হলো বামপন্থীদের, চিঙ্কু বাম সহ। কিন্তু ভিসা কিন্তু আমেরিকানে, বহুপলাপন সব আমেরিকায় থাকে। এরা কিন্তু আমেরিকায় থাকে, দেখবেন নিজেরাও আমেরিকায় থাকে, আমেরিকার নাগরিক। দিলীপ বড়ুয়া বামপন্থী, চিঙ্কু বাম। খালেদা জিয়া তাকে নিয়ে চায়না যেতেন, দিলীপ বড়ুয়া, মনে আছে তো? তারপরেই দেখেন
শেখ হাসিনা এসে তাকে জননেত্রী শেখ হাসিনা তাকে মন্ত্রী বানিয়েছিলেন, মনে আছে আপনাদের? দিলীপ বড়ুয়া, সেই দিলীপ বড়ুয়া কিন্তু আমেরিকার নাগরিক। সিংহবাম কিন্তু চায়না নাগরিক না। সব বামপন্থীর, আমারও যে সমস্ত সিংহবাম গালি দেয়, 2-4 জন আমেরিকা থাকে। সারাদিন আমেরিকার গালি দেয়। এরা ইসরায়েলের ভিসা পেলে সেখানে যাইতো, কিন্তু ভিসা পাবে না, তাই যায় না। আর হলো ভারত, সিংহবাম আর মুসলমানদের কোথায় যেন একটা সার্কেল মিলে দেয় যে ভারত, আমেরিকা আর ইসরায়েল হলো দুনিয়ার সমস্যা, আর পাকিস্তান খুব ভালো, মুসলমান আরো ভালো, ইরান আরো ভালো। যদিও ইরান তাদের রাস্তাঘাটে পাইকারি তাদের মেরেছে, পাইকারি ভাবে। 79 সেই খমেনির ওই তেহরানের কসাই খমেনি যখন ইরানকে দখল করে, প্রথমে কিন্তু সেটা ভাঙ্গা মাইর দিছিল বামপন্থীদের, সবচেয়ে বেশি নৃশংসভাবে মেরেছে, ধ্বংস করেছে বামপন্থীদের। তারপরেও এই বামপন্থীদের দেখবেন ইরান পিরিতি যায় না। মানে বুঝে উঠতে পারি না। যেমন ওই যে মুসলমানদের চাইনা পিরিতি যাবে না, উইঘুরদের যত সেরা ভাঙ্গা মাইর দেখ, মুসলমানদের চাইনা পিরিতি যাবে না। বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মুসলমানদের, যাই হোক সেটা অন্য বিষয়, বামপন্থীদেরও একই কেস। আমি বারবার কিন্তু আপনাদের বলেছি যে ভারত এমন ভাবে চাল চালবে যে বাংলাদেশের অস্তিত্ব বিলীন হয়ে যাবে, টেরি পাবে না কেউ। এমন সেরা ভাঙ্গা মায়ের দিবে কূটনীতিতে, ইসরায়েলের মতো সে সরাসরি আক্রমণ করবে না। আশা করি আমার কথা শোনা যাচ্ছে, একটু দেখবেন, আমার এখানে একটু সমস্যা হয়েছিল। যেটা বলতেছিলাম, শোনা যাচ্ছে তো আমাকে, না? হ্যাঁ, যেটা বলতেছিলাম, হঠাৎ করে ইসরায়েল এটা কেন বললো? ভারত যদি বলতো যে বাংলাদেশে জয়শে মোহাম্মদ আছে, হিজবুল্লাহ আছে, লস্করে তাইবা আছে, টিটিপি আছে, বাংলাদেশের মানুষ তো মানতই না, বিশ্ব খুব একটা মানত না, হয়তো 20-50টা দেশ মানত, বা 10টা, বা কোন রকম মিডিয়াতে চলে যেত, প্রপাগান্ডা বলে চিকরি করতো। বিশেষ করে বামপন্থীরা এটা নিয়ে বেশি চিকরি করতো। তো ইসরায়েল কি বলেছে যে বাংলাদেশে, পাকিস্তানের কথা তো বলেছেই, আমি পাকিস্তানের কথা আনতেছি না, পাকিস্তানে তো ফামাসের জেহাদি জঙ্গির ঘাঁটি, এটা তো নতুন করে বলার কিছুই নাই। নতুন করে বলা হলো বাংলাদেশের নামটা ইসরায়েল এবার নিয়েছে মুখে। ইসরায়েল কখনোই সাধারণত বাংলাদেশের নাম নিয়ে কথা বলে না, কখনোই না। আমি প্রথম দেখলাম বাংলাদেশের নাম নিল ইসরায়েল প্রকাশ্য। এর আগে যখন ওই যে বিপিনুরা, এখন তো তারেক রহমানের মন্ত্রী, এমপি, সে কি, তার সাথে ইসরায়েলের গোয়েন্দার ছবি ছিল না, প্রথম অস্বীকার করেছে। তারপরে যখন ধরা গিয়েছে তখন বলে গেছি, তাই কি হয়েছে? প্রথমে কিন্তু না করছে বাটপারটা। রাজনীতি করতে হলে একটা সুবিধা হলো, আপনি যত মিথ্যা কথা বলতে পারবেন, যত বাট পারে, তত বড় মন্ত্রী হবেন, তত বড় নেতা হইতে পারবেন। বিভিন্নরা ওগুলি শিখে ফেলছিল আগেই। ইসরায়েলের গোয়েন্দার সাথে দেখা করছে, ছবি প্রকাশ হয়েছে, কয়টা করে নাই। এখন সে কিন্তু বিএনপির মন্ত্রী। আমি কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা থাকতে আপনাদের বলেছিলাম যে এই বাংলাদেশে কোনোদিন ইসরায়েলের যদি স্বীকৃতি দেয়, সেটা দিবে ভারত, এই ভারতের রাষ্ট্রদূত, বা ভারতের কারণে না, অন্য কোনো দেশের কারণে না, এই বাংলাদেশের বিএনপি এবং জামাতের কারণে ইসরায়েল কে স্বীকৃতি দিবে এই দেশে একদিন। অনেকে তখন না করেছিলেন। ওদিকে কিন্তু যাচ্ছে কিছু, বুঝতেছেন না। আরেকটা দিকে যাচ্ছে, সেটা হলো ইসরায়েল আমাদের কিন্তু আজ না হোক কাল অ্যাটাক করবেই, যেহেতু তারা অভিযোগ করে বসেছে এখানে ঘামাস আছে, করবেই এই ফিলিস্তিনি জঙ্গিদের। কারণ জিয়াউর রহমান আমলে প্রথম ফিলিস্তিনিদের পক্ষে যুদ্ধ করতে যায় বাংলাদেশি মুসলমান, এবং এগুলো বাংলাদেশে ওয়াজে তারা বলতো। আফগানিস্তানে গিয়েছিল তো অ্যাভেলেবল বলে, আফগানিস্তানে যুদ্ধ করে এসেছিল তো আপনারা নিজেরা অনেক দেখেছেন। কত মৌলবীরা প্রকাশ ওয়াজের মধ্যে বলে সে আফগানিস্তানে গিয়ে এতগুলো সোভিয়েত সৈন্য মারলো, এতগুলো রাশিয়ান সৈন্য, এগুলো বলতো না, এখনো বলে। তেমনি এক সময় জিয়াউর রহমানের আমলে গিয়েছিল এরা, আবার সেই বিএনপির আমল, এবং তখনই অভিযোগ যে ফিলিস্তিনের এরা হামাস জঙ্গির সাথে বাংলাদেশের জঙ্গিদের যোগাযোগ আছে, এবং তারা বাংলাদেশে হামাসের তৎপরতা রয়েছে। এটা সবাই জানে, কিন্তু স্বীকার করে না। এই বাংলাদেশে কিন্তু মিছিল করেছিল যে আমরা হব তালেবান, মানে বাংলাদেশের মুসলমানরা হবে তালেবান, বাংলা হবে আফগান। মিছিল করেন নাই? আমার বয়সে অনেকেই মিছিল করেছে।
আমার বয়সী যারা মনে আছে, লাখ লাখ কোটি কোটি মানুষ মিছিল করতো, বাংলার মুসলমান হবে তালেবান, বাংলা হবে আফগান। মিছিল করেন নাই? আওয়ামী লীগ মিছিল করেছে, বিএনপি মিছিল করেছে, জাতীয় পার্টি মিছিল করেছে, আমি নিজের চোখে দেখেছি, নিজের চোখে দেখেছি, লাখ লাখ লোক মিছিল করেছে। এগুলো মনে নাই? এই বাংলায় মিছিল হয়েছে। আর হামাস সম্পর্কে বাংলাদেশে প্রত্যেকটা মুসলমান ইসরায়েল বিরোধী, প্রত্যেকটা মুসলমান ইহুদি বিদ্বেষী। এর জন্মগতভাবে ধর্মীয় কারণে প্রত্যেকটা মুসলমান ইহুদি বিদ্বেষী হইতেই হবে, এটা ইমানের অঙ্গ। তারা বিশ্বাস করে যে একদিন সারা পৃথিবী থেকে ইহুদিদের তারা ধ্বংস করে দিবে, সব ইহুদিদের মেরে ফেলবে। এটা পৃথিবীর সব মুসলমানের স্বপ্ন এবং ধর্মীয় গ্রন্থে আছে। সিংকুবামেরা এটা নিয়ে কথা বলবে না। সিংকুবামেরাও কিন্তু ইসরায়েল ধ্বংস চায়, এরা চায় ধর্মীয় কারণে, আর তারা কি কারণে চায় তারাই ভালো জানে। কিন্তু ভিসা দিলে কিন্তু চাল চালা ইসরায়েল চলে যাবে, গিয়ে আমাদের বলবে আমরা ইসরায়েলের দালাল, আমেরিকায় গিয়ে বলবে আমরা আমেরিকার দালাল, ভারতে গিয়ে বলবে আমরা ভারতের, তারাই যাবে গিয়ে আমাদের গালি দেবে আমরা ভারতের দালাল, ইসরায়েলের দালাল, আমেরিকার দালাল। ঠিক আছে, একজন সিংকুবাম আছে আমেরিকা থাকে, আমার মাঝে মধ্যে লিখে, ঠিক আছে, একজন না কয়েকজনই। এটা হলো বাংলাদেশে একটা বাংলাদেশের বাঙ্গুদের, বাঙ্গু মুসলমান এবং বাঙ্গু কমিউনিস্টদের একটা অদ্ভুত চরিত্র। এটার পক্ষে আবার মুসলমানরা ফতোয়া নাজিল করে ফেলে। যেমন আমি কয়েকজন পরিচিত লোককে বলেছিলাম যে এত আমেরিকা বিরোধী এখন আমেরিকা থাকেন কে? এটা দুনিয়া তো আল্লাহ, তাই যাই। দুনিয়া এখন আল্লাহ হয়ে গেছে, এই জন্য আমেরিকা যায়। আর বামদের যদি বলি যে আমেরিকা যান কেন, কয়টা আমি ব্যবসায়িক কারণে যাই, আমি যাবো সারা পৃথিবীর নাগরিক। ওটা কিন্তু বয়কট করে না। আমেরিকার ভিসা কিন্তু কোনো বাম বয়কট করে না। কোনো মুসলমান আমেরিকার ভিসার বয়কট করতে শুনেছেন? যে আমেরিকার ভিসা বয়কট করলাম। খোদ যখন পুরো আমেরিকার বিরুদ্ধে সারা পৃথিবীর মুসলমান মিছিল করতো, কোটি কোটি মুসলমান, তখনও কিন্তু দোয়া করতো, আল্লাহ আমার আমেরিকার ভিসাটা দিও। ঠিক না? এটা ছিল, আছে, এখনো থাকে। এই বামপন্থী এবং মুসলমানদের এই হিপোক্রেসি থাকবে। এইবার আসি যে মূল আলোচনা, সেটা হলো যে এটা কিন্তু আমাদের জন্য বিপজ্জনক কথা। এই বাংলাদেশে কিন্তু ইসরায়েল বাংলাদেশকে নিয়ে এখন খেলবে বা খেলতেছে। আওয়ামী লীগ ক্ষমতা থাকতে বলেছিলাম যে ইসরায়েল কিন্তু বাংলাদেশ ভারতে ঢুকে পড়েছে, আমার ভিডিওগুলো দেখেন। তখন সে চ্যানেলের নাম ছিল ভয়েস অফ এথিস্ট, সেটার নাম এখন ভয়েস অফ ফ্যাক্ট, সার্চ করলেই পাবেন। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো যে আজকে ইসরায়েলের রাষ্ট্রদূত এই কথা বলা, এটা কিন্তু ইয়ের কি না? তার মানে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের বিনিয়োগ করবে না, আস্তে আস্তে বন্ধ করে দিবে। আমেরিকা বিনিয়োগ করবে না, উন্নত কোনো দেশ এদেশে আর বিনিয়োগ করবে না, এমনকি দুবাইও বিনিয়োগ করবে না। কালকেও দুবাই নাকি আজকে পাছায় লাথি দিয়ে ৩,৫০০ পাকিস্তানিকে বিদায় করে দিয়েছে পাকিস্তানে, দুবাই থেকে। তাহলে বুঝতে পারছেন তো? তো ভারত কি করলো জানেন? এই যে বলছি ভারতের বিরুদ্ধে চেঁচামেচির সুফল কিন্তু পাবে বাংলাদেশ। এর কুফলে ভারত চিকনে মায়ের দিতেছে। দেখেন, ভারত বলে নাই, কাকে দিয়ে বলেছে? ইসরায়েলের রাষ্ট্রদূত। খেলা জমে গেছে না? ইসরায়েলের রাষ্ট্রদূত এক ঢিলে ৩ পাখি মেরে দিছে। সে নিজের কাজও করছে, ভারতের কাজও করে দিল। বুঝলেন? এটাকে বলে চাণক্য নীতি, ইহাকেই বলে চাণক্য নীতি। এই জন্য বারবার বলি যে আমেরিকার সাথে ফাত্রামি যেমন তেমন করেন, কিন্তু ইসরায়েলের সাথে ফাত্রামি চলবে না, সোজা করে ফেলবে। এখন কিন্তু ইসরায়েল বাংলাদেশের দিকে আসতেছে, যেহেতু ইসরায়েল বলে ফেলেছে যে বাংলাদেশে হামাসের ঘাঁটি আছে ফিলিস্তিনি সন্ত্রাসী সংগঠনের, সুতরাং ইসরায়েল এটাকে ছোটখাটো বিষয় হবে নেয় নাই, যেহেতু সে প্রকাশ্যে এখন বলে দিয়েছে। এবং এটা আমাদের কপালে খুব দুঃখ আছে। এই বাংলাদেশ কোন দিকে যে যাবে, এই যে কর্নেল হাসিনুরেরা, তারপরে জামাতি ক্যানভাসার শাহরিয়ারা যতই কুদাকুদি নাচানাচি করুক, টাকলা ফুয়াদ, এগুলো তো হয়তো পালায় যাবে, ভিসা টিসা করা থাকলে পালায় যাবে। যদি না যাইতে পারে তাহলে কিন্তু এই দেশে দুর্ভিক্ষ পড়বে, মরবে। কিন্তু এরা আবার সেই বদমাইশ হবে, যেমন ইসমাইল হানিয়া, ঘামাসের নেতা, এই বাটপার ৪,০০০ কোটি টাকার মালিক। চিন্তা করে দেখছেন, যখন ফিলিস্তিনের লোকজন না খায় মরে গাজাতে, ৪,০০০ কোটি টাকার মালিক থাকে কই জানেন? কাতারে 5 স্টার হইলে। কি বুঝলেন? কারোর জন্য আমাদের জিজ্ঞেস করে আমাদের পেশা কি? ওই জঙ্গিদের কোনোদিন পেশা জিজ্ঞেস করছিলেন? জামাতের আমিরের পেশা কি কোনোদিন জিজ্ঞেস করেন? ওই বালিস্টার শাহরিয়ারের পেশা কি, টাকলা ফুয়াদের পেশা কি জিজ্ঞেস করছিলেন? ভিপি নুরের পেশা কি জিজ্ঞেস করেন? ওই যে আমার ভাবির পোলা কাটলা পাড়া যারা এমপি হয়েছে ৬ জন, তাগর পেশা কি জিজ্ঞেস করছিলেন? তারপরে ডাক্তার শফিক নাকি ফাক্তার শফিক, ওই জামাতে সন্ত্রাসীটা,
জামাতি জঙ্গি মুক্তি। আমি হারামজাদার পেশা জিজ্ঞেস করছিলেন, আমাদের পেশা জিজ্ঞেস করেন। হামাস জঙ্গি যে সারা পৃথিবীকে বলে তার অঞ্চলে মানুষ না খেয়ে আছে, সে 4,000 কোটি টাকার মালিক এবং থাকতো 5 স্টার হোটেলে, এবং তার আত্মীয় স্বজন থাকতো হইলো তার আত্মীয় স্বজন এখনো ইসরায়েলের নাগরিক। কি বুঝলেন? যাক, সেই প্রসঙ্গ থাক। বাংলাদেশে কি কি হতে যাচ্ছে? ভারত কিন্তু গেম খেলে দিয়েছে, বুঝতে পারছেন? একটু বুঝেননি। দীনেশ ত্রিবেদী যখন প্যাদেল চলে এসেছে, প্যাদেল আগে মানে খালি পায়ে, মানে পায়ে হেঁটে চলে এসেছেন যশোর সীমান্ত দিয়ে, এবং তিনি গাড়িতে করে ঢাকায় পৌঁছেছেন, এটা কিন্তু একটা মেসেজ। এটা সমাজদার খেলে ইশারাবি কাপি। আর ইসরায়েলের রাষ্ট্রদূত এই কথা বলেছে। সবচেয়ে মজার বিষয়, বাংলাদেশের এই মুসলেকা সরকার টু শব্দটি করে নাই। আচ্ছা, সরকার করে নাই তারেক রহমান করে নাই, ওই যে সবচেয়ে বড় ইসলামবাদী সামরানাই পীর, হেফাজতের আমির, এরাও করে নাই। আর মেজো ইসলাম পীর আছে না, জামাত, সে একটু শব্দটি প্রতিবাদ করেছে। বাংলাদেশের কোন এটা যদি ভারত যদি এখন বলতো যে পাকিস্তানের টিটিপি আছে, পাকিস্তানে হিজবুল মুজাহিদিন আছে, সরি